নিস্তব্ধ রুমটায় ফোনের কর্কশ শব্দেও বেজে উঠল। ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয় আরহান। স্ক্রিনে চোখ বুলিয়ে দেখে তার অ্যাসিস্ট্যান্ট কল দিয়েছে। সে রিসিভ করে ঘুমে জড়ানো ভারিক্কি কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে কিছু বলা হলে তার উত্তরে শুধু ছোট করে বলল, বিকেলে অ্যাপয়েন্টমেন্ট রাখো। কলটা কেটে গেল। আরহান সময়টা দেখে নিল, সকাল 10:38। ফোন রেখে নজর দিল ঈশানীর ওপর। মেয়েটা এখনো ঘুমে কাবু, তারই বাহুবন্ধনে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর মৃদুস্বরে আদরে করে ডাকলো, ঈশানী, ঈশানী। ঈশানী ঘুমের মধ্যেই একটু নড়ে চড়ে উঠল, তবে ঘুম ভাঙল না। আবার তলিয়ে গেল। আরহানের ঠোঁটের কোণে মৃদু হাসি। আবার ঈশানীর কানের কাছে আদরে নরম কণ্ঠে বলে, এই বউ, বউ শুনছো বউ? ঈশানী চোখ মেলে চায়। সামনে তার নিজস্ব সুপুরুষ। হুট করেই কাল রাতের ঘনিষ্ঠ রোমাঞ্চকর মুহূর্ত ভেসে ওঠে তার চোখে। লজ্জায় মরিমরি হয়ে সেই পুরুষটার বুকেই মুখ লুকায়, যে তাকে ভাসিয়ে নিয়ে গেছিল লজ্জার সাগরে। আরহান শরীর দুলিয়ে হেসে ওঠে, যেন সে জানে ঈশানীর লজ্জার কারণ। তারপর বলে, বউ উঠে পড়ো, আমাদের বেরোতে হবে। ঈশানী বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে তারপর তৈরি হয়ে একেবারে বের হয়। আরহান ফ্রেশ হতে চলে যায়। বের হয়ে দেখে ঈশানী আয়নার সামনে দাঁড়িয়ে। আরহান গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। ঈশানী কাঁদো কাঁদো মুখ করে নিজের গলার দিকে আঙ্গুল তাক করে বলে, কি করেছেন দেখুন তো, আমি বাহিরে কিভাবে যাব? ছোট মা চাচু দেখলে কি ভাববে বলুন তো? আরহান ঈশানীর ঘাড়ে নাক ঘষে বলে, ভাববে তাদের নাতি নাতনি আসার সময় হচ্ছে। ঈশানীর গাল দুটো লজ্জায় রাঙা হলো। এই লোকের মুখে কিছু আটকায় না। আরহান আবার বলল, যাওয়ার সময় মলম কিনে দেব, লাগিয়ে নিলে চলে যাবে। ঈশানী ঘাড় কাত করলো। সকালের নাস্তা করে তারা বেরিয়ে পড়ে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে যায়। গিয়ে দেখে আয়রা চলে গেছে। তার সাথে দেখা না হওয়ায় একটু মন খারাপও হলো ঈশানীর, তবে সেটা বেশিক্ষণ টিকলো না। তার মনে যে এখন শতরঙা প্রজাপতি উঠছে, তার বাস এখন নতুন রঙিন দুনিয়ায়। ঈশানীর সময় কাটছে কোচিং, পড়াশোনা, স্বামীর সাথে খুনসুটি ও ছোট মা নামক শাশুড়ির সাথে বিভিন্ন গল্প ও কাজ করে। এখন সে গৃহিণী হওয়ার চেষ্টা করে। আরহানের পছন্দের খাবার রান্না করা শেখে। প্রতিদিন কিছু না কিছু ট্রাই করে খাওয়ায়। মোট কথা ঈশানীর দিন যাচ্ছে এখন স্বপ্নের মতো। এরই মধ্যে শোনা গেল আগামীকাল ঈশানীর রেজাল্ট বের হবে। সেই থেকে টেনশনে টেনশনে ঈশানীর হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে। একবার বসছে, একবার উঠছে, একবার দাঁড়িয়ে কিছু ভাবছে, আবার হাঁটছে। আরহান ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপ রেখে বউয়ের দিকে তাকালো। হাসি পেল তার খুব, তবুও হাসলো না। হাসি সংবরণ করে কাছে ডাকলো ঈশানীকে। ঈশানীর সামনে এসে দাঁড়ালে তাকে টেনে নিজের কোলে বসালো। তারপর আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে, এত অস্থির হচ্ছ কেন? ঈশানী ঠোঁট উল্টে বলে, যদি কালকে আমি ভালো ফলাফল না করি? আরহান হাসে। তারপর বলে, না করলে আর কি করার, বউ তো ফেলে দিতে পারবো না, বাবাকে বলে একটা রিক্সা কিনে নেব। ঈশানী যুক্ত শব্দ করে বলল, আমি সিরিয়াসলি বলছি কিন্তু। আরহান সেভাবেই বলল, আমিও তো। ঈশানী গাল ফুলালো, ঠোঁট উল্টে বসে থাকলো। আরহান ঈশানীর কোমর পেঁচিয়ে ধরে বলে, এত চিন্তা করো না, যা হবে ভালো হবে, আমার তোমার ওপর বিশ্বাস আছে। ঈশানী কিছু বলল না, জড়িয়ে ধরলো নিজের স্বামীকে। তবে তার চিন্তা গেল না। রাতটা প্রায় নির্ঘুম গেল। ভোর ভোর উঠে ফজরের নামাজ পড়েছে, সাথে 2 রাকাত নফল নামাজ। এখনো চিন্তায় হাত পা অসাড় লাগছে। বেলা 10টার দিকে মিথিলা কল দিল ঈশানীকে। ঈশানী রিসিভ করে কিছু বলার আগে মিথিলা কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, এই ইস্যু, তোর বাসায় আমাকে জায়গা দিস প্লিজ। ঈশানী ভেবাচাকা খেয়ে রইল, মাথায় কিছু ঢুকলো না। অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, এভাবে বলছিস কেন? কান্নার হিড়িক বাড়ল মিথিলার। আবারও বলল, বাবা বলে দিয়েছে A+ না পেলে বাসায় রাখবে না, রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দেবে। ঈশানীর ভীষণ হাসি পেল, কিন্তু পরক্ষণেই আরহানের কথা মনে পড়ল। তারপর উদাস গলায় বলল, তোকে তো আঙ্কেল বলেছে। আমার বর আমায় কি বলেছে জানিস? রেজাল্ট ভালো না হলে নাকি ডাক্তারি ছেড়ে এসে রিক্সা কিনবে, যাতে আমি রিক্সাওয়ালার বউ হতে পারি। মিথিলা ফিক করে হেসে ফেলল। তারপর কৌতুক করে বলল, তুই তো আমার থেকেও রিস্কে আছিস। ডক্টর বর থেকে রিক্সাওয়ালা বর, ব্যাপারটা মন্দ না কিন্তু।
ঈশানী খেকিয়ে উঠল, তারপর ধমকে বলল, বেয়াদব মহিলা, তোর বিয়ে হোক রিক্সাওয়ালার সাথে। মিথিলা শুধু খিলখিল করে হেসেছিল, পরে কল কেটে দেয়। আরহান ল্যাপটপ নিয়ে বসেছে লিভিং রুমের সোফায়। পাশেই বসে আছে জাহিদ চৌধুরী। তিনি খুবই আত্মবিশ্বাসী যে ঈশানী ভালো রেজাল্ট করবে। ইতিমধ্যে কয়েক কেজি মিষ্টির অর্ডার দিয়ে ফেলেছে। তিনি এখন আরামসে পায়ের ওপর পা তুলে বসে আছে। তার বিপরীত দিকের সোফায় বসে আছে ঈশানী, যার অবস্থা এখন প্রায় নাজেহাল। ভয়ে যেন কলিজা শুকিয়ে যাচ্ছে, ঘাম হচ্ছে অনবরত, বুকের ভেতর ধরাস ধরাস করছে। তার পাশেই বসে আছে মিনারা বেগম, তিনিও চিন্তিত। বিশেষত ঈশানীর চিন্তা দেখে সে আরো বেশি উদ্বিগ্ন। আরহানের ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। আপাতত তার পূর্ণ দৃষ্টি ল্যাপটপে। কয়েকবার ট্রাই করেছে, তবে সার্ভার ডাউন দেখাচ্ছে। একটু সময় নিয়ে আবার ট্রাই করলো, এবার কাজ হলো। স্ক্রিনে ভেসে উঠলো A+। আরহান তৃপ্তির হাসি হাসলো। কেউ দেখার আগেই মুখটা গম্ভীর করে ফেললো। তার থেকেও গম্ভীর কণ্ঠে বলল, তোমার ফলাফল এসেছে। ঈশানীর হৃৎপিণ্ড যেন ধুক করে উঠল। আরহানের গম্ভীর ও মলিন মুখ দেখে ধরেই নিল সে খুবই ভয়ানক খারাপ রেজাল্ট করেছে। কেঁদে ফেলল ঈশানী। মিনারা বেগম জড়িয়ে ধরলেন। আরহান বোকা বনে গেল। এখনো তো সে ভালো খারাপ কিছুই বলেনি, তার আগেই কান্না করছে। এই মেয়ে পাগল নাকি? তারপর ব্যস্ত হয়ে বলে উঠল, এই মেয়ে কাঁদছো কেন? তুমি A+ পেয়েছো, দেখো, এই যে দেখো। ঈশানীর কান্না থেমে গেল। পর মুহূর্তেই হিসকি তুলে আবার কান্না করে দিল। এবার আরহানকে বকলো অনেক। জাহিদ চৌধুরী তো বেজায় খুশি। ঈশানীর মাথায় হাত বুলিয়ে উনি বাহিরে চলে গেলেন। এলাকায় মিষ্টি বিলাতে হবে। মিনারা বেগমও উঠে রান্নাঘরে গেলেন। আরহান এসে বসলো ঈশানীর পাশে। ঈশানী যেন তেতে উঠলো, চাপা গর্জে বলে উঠলো, আপনি ভীষণ খারাপ, এভাবে কেউ ভয় দেখায়? আরহানের ঠোঁটের কোণে হাসি। সেভাবেই বলল, আমি তোমায় কিছু বলেছি ভালো খারাপ কিছু? তুমি তো আগে ভ্যা ভ্যা করে উঠলে। ঈশানীর রাগ হলো খুব। ইদানিং সে রাগ, কষ্ট, দুঃখ, কান্না আর লুকিয়ে রাখে না। এই মানুষটার ছত্রছায়ায় সে তার আবেগ পূর্ণরূপে মেলে ধরতে শিখেছে। এবারও তাই রাগ সংবরণ করলো না। একদম হঠাৎ করে আরহানের বাহুর অংশ কামড়ে ধরলো আর ছাড়লো না। আরহান ব্যথায় চোখ বুজে নেয়, কিন্তু ছাড়ানোর চেষ্টা করে না। মিনিট দুয়েক পর ঈশানী নিজেই ছেড়ে দেয়। এখন তার ভাল লাগছে। কত বড় সাহস তাকে ভয় দেখানো! কিন্তু পর মুহূর্তেই জমে যায় আরহানের বলা শব্দে, এই কামড়ের শোধামি নেব, আর এমন জায়গায় নেব না পারবে ঢেকে রাখতে, না পারবে কাউকে দেখাতে। বউ? ঈশানী ঢোক গিলল। দাঁত বের করে হাসার চেষ্টা করে কিছু বলতে দিলে মিথিলা কল দেয়। সে কথা অসম্পূর্ণ রেখেই কল ধরে। ওপাশ থেকে মিথিলার উল্লাসিত আওয়াজে বুঝে যায় তারও ফলাফল আশানুরূপ। রাতে আরহান বেরোলো। সাধারণত হসপিটাল থেকে বাসায় এসে সে বাহিরে যায় না। ঈশানীর ফলাফল দেখে আরহান দুপুরের পর আজ চেম্বারে গিয়েছিল। ফিরে এসেছে রাত 9টায়। একটা কল এলো আর রাতের খাবার না খেয়েই আবার 10টার পরপরই সে বাহিরে গেছে। এটা নিয়ে ঈশানী ভীষণ চিন্তিত। সে টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করলো। ঘড়ির কাঁটার পেন্ডুলাম শব্দ করে জানান দিচ্ছে রাত 1টা। ঈশানীর এবার আরো চিন্তা হলো, সাথে কান্না পেল। দুফোঁটা অশ্রু গাল বেয়ে গড়ালো। টেবিলের ওপর হাত দুটো ভাঁজ করে দিয়ে তার ওপর মাথা দিয়ে শুলো সে। কখন চোখ লেগেছে সে টের পায়নি। কলিং বেলের কর্কশ শব্দে ঈশানী লাফিয়ে উঠল। ঘড়ির দিকে তাকালো, রাত 3:15। সে ভাবলো আরহান এসেছে। দৌড়ে যায় দরজা খুলতে, কিন্তু দরজা খুলতে তার হাসি হাওয়ায় মিলিয়ে যায়। দরজার সামনে আরহান দাঁড়ানো, তার পাশেই দুর্বল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে অলিভিয়া। ঈশানীর কলিজাটা এক মুহূর্তের জন্য ছ্যাঁত করে উঠল যেন। সে নির্বাক দাঁড়িয়ে আছে, দৃষ্টি কেমন যেন। আরহান অলিভিয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে, তুমি ঘুমাওনি কেন? ঈশানী যেন এখনো ভ্রমে আছে, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আরহান অলিভিয়াকে যত্ন সহকারে সোফায় বসিয়ে দিল। এতক্ষণে মিনারা বেগম আর জাহিদ চৌধুরীও লিভিং রুমে এসেছে। এই রাতে অলিভিয়াকে দেখে তারাও অবাক। কপালে 4 ভাঁজ পড়েছে। কেউ কিছু জিজ্ঞেস করছে না। ময়নাকে দেখে আরহান বলল, ময়না, গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দে। তারপর জাহিদ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, বাবা, অলিভিয়ার বাবা আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছে। জাহিদ চৌধুরী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উঠলেন। অলিভিয়া ডুকরে উঠলেন। মিনারা বেগম গিয়ে জড়িয়ে ধরলেন। অলিভিয়া পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি এতিম হয়ে গেলাম আন্টি, আমার আর কেউ রইল না, আমি এই ত্রিভুবনে একা, কি হবে আমার আন্টি? বাবা কেন আমাকে সাথে নিলেন না, বলুন না। মিনারা বেগম জড়িয়ে রইলেন অলিভিয়াকে। সান্ত্বনার বুলি আউড়ে বললেন, এভাবে বলতে নেই মা, আল্লাহর আমার
আমানত আল্লাহ নিয়েছে। তুমি এভাবে ভেঙে পড়লে হবে? বাবার জন্য দোয়া করতে হবে। আমরা আছি তো তোমার পাশে। অলিভিয়া সে রাতে মিনারা বেগমকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। কাদারই কথা, মাকে হারিয়েছে জন্মের সময়। ছোটবেলা থেকে একমাত্র ছায়া ও শক্তি ছিল বাবা। সেই বাবাও ছেড়ে চলে গেল পৃথিবীতে। সে তো এখন নিঃস্ব। কিন্তু সেদিন কেন ঈশানীর অলিভিয়ার জন্য মায়া লাগার বদলে ভয় পেয়েছিল? কেন এক অজানা কারণে তার মন কু গেয়েছিল? ভিতরে ভিতরে কুঁকড়ে ছিল মেয়েটা। কিন্তু এমন পরিস্থিতিতে কিভাবে রিয়াক্ট করবে সেটা বুঝে উঠতে পারেনি। সেভাবেই ঠায় দাঁড়িয়েছিল মূর্তি হয়ে। হৃদয়ে বয়ে যাচ্ছিল কালবৈশাখী ঝড়। ময়না এলো ঘর পরিষ্কার করে। মিনারা বেগম অলিভিয়াকে নিয়ে গেলেন রুমে। নিজে যত্ন সহকারে শুইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই নিজের রুমে গেছে। মহিলার মাতৃস্নেহ অনেক, যে কারো কষ্টে তার হৃদয় কেঁপে ওঠে। ঈশানী তখনও মূর্তির মতো দাঁড়িয়ে। আরহানের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল। ঈশানীকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। ঈশানীর হাত ধরে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো রুমে চলো। আরহান হাত ধরে নিয়ে গেল ঈশানীকে। ঈশানী শুধু মূর্তির মতো ছুটল। তার হৃদয়ে দানা বাঁধা ভয়েরা তার নিজের ওপর ভীষণ লজ্জা ও ধিক্কার জানালো। একটা অসহায় মেয়েকে ঘিরে কি সব চিন্তা করছে। নিশ্চয়ই তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। কিন্তু তবুও ভেতর থেকে কারা যেন সমস্বরে চিল্লিয়ে ঈশানীকে বলছিল, সাবধান ঈশানী, সামনে বড় ঝড় আসতে চলেছে। এবার হয়তো তুই সেই ঝড়েই উড়ে যাবি। ঈশানীর ভেতর থেকে কেমন হু হু কান্নার দলাপাকা হয়ে আছে। সে উপরে স্বাভাবিক থাকলেও ভিতরে চলতে থাকলো এক দুর্বিষহ ঝড়।